প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রদমে চলছে দেশজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতে থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব, বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতে পারবে ভারত। আরও জানিয়ে দেব, 30টি আসনে ভোট জালিয়াতির অভিযোগ দিতে ইসিতে 11 দলীয় ঐক্যের নেতারা। এবার নির্বাচনের পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর, জানিয়েছে রাশিয়ার সিইসি। এদিকে এমপিদের শপথ পড়ানোর চিঠি আজই পেতে পারে ইসি, জানান আনারুল। সর্বশেষ জানিয়ে দেব, তারেক রহমান পারস্পরিক শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীতির সূচনা করছেন, জানিয়েছে সার্জিস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতে পারবে ভারত। জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন নির্বাচনে ভূমিধস জয় পেল, তখন ভারত নতুন সরকারকে সতর্কতার সঙ্গে উষ্ণ শুভেচ্ছা জানালো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 60 বছর বয়সী তারেক রহমানকে জয়ের জন্য শুভেচ্ছা জানান। তিনি একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্বর্তী বাংলাদেশ সমর্থনের আশ্বাস দেন। এছাড়া বাংলাদেশের সঙ্গে বহুমুখী সম্পর্ক জোরদারে গভীরভাবে কাজ করবেন বলে জানান। তার এর শুভেচ্ছা ছিল সম্পর্ককে এগিয়ে নেওয়ার বার্তা, তবে খুব সতর্কতার সঙ্গে তিনি এই বার্তা দিয়েছেন। সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেনজির গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়ার পর দুই দেশের মধ্যে বিশ্বাসে ব্যাপক অবনতি হয়। এরপর সদ্য হওয়া জাতীয় নির্বাচনে হাসিনার আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হয়নি। হাসিনার স্বৈরাচার হওয়ার জন্য অনেক বাংলাদেশি ভারতকে দোষারোপ করেন। এর উপর সীমান্ত হত্যা, পানি নিয়ে বিরোধ, বাণিজ্য বিধিনিষেধ ও ভারতের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় আগে থেকেই ছিল। দুই দেশের মধ্যে ভিসা দেওয়া প্রায় বন্ধ আছে। অন্তর্দেশীয় বাস ট্রেন এখন আর চলছে না। সঙ্গে দুই দেশের মধ্যে বিমান চলাচল বহুলাংশে হ্রাস পেয়েছে। বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের সঙ্গে এই মুহূর্তে ভারত সরকার যোগাযোগ তৈরি করবে। প্রশ্ন এটি নয়, প্রশ্ন হলো কিভাবে বিচ্ছিন্নবাদীদের দমনের সীমারেখা নিশ্চিত রেখে এবং বাংলাদেশের সঙ্গে উত্তেজনা কমিয়ে যোগাযোগ করবে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনরুস্থাপন সম্ভব। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সঙ্গে আবারও ভারত সম্পর্ক গড়তে পারবে, তবে এক্ষেত্রে সংযম ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন হবে। লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয় রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের প্রফেসর অবিনাশ পালিওয়াল সংবাদ মাধ্যম বিবিসিকে বলেছেন, নির্বাচনী দূরে থাকা দলগুলোর মধ্যে রাজনৈতিকভাবে সবচেয়ে অভিজ্ঞ ও মধ্যপন্থী হিসেবে বিএনপি এখন ভারতের জন্য সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ ও নির্ভরযোগ্য বিকল্প। তবে প্রশ্ন থেকে যায়, তারেক রহমান কিভাবে দেশ শাসন করবেন। তিনি পরিষ্কারভাবেই ভারত বাংলাদেশ সম্পর্ক স্থিতিশীল করতে চাইছেন, কিন্তু এটি মুখে বলা যত সহজ, কাজে পরিণত করা ততটা সহজ নয়। ভারতের জন্য বিএনপি কোনো অজানা কোনো দল নয়। ভারতের সঙ্গে জোট করে খালেদা জিয়ার নেতৃত্বে 2011 সালে যখন দলটি আবারও ক্ষমতায় ফিরেছিল, তখন ভারতের সঙ্গে সম্পর্ক খুব দ্রুত সময়ে ঠান্ডা হয়ে যায়। জামাত বিএনপি ওই সরকারের পুরোটা ছিল ভারতের জন্য ছিল অবিশ্বাস্য আর সমস্যার সময়। যদিও বাংলাদেশের সঙ্গে ওই সরকারের শুরুটা হয়েছিল সৌজন্যতার সঙ্গে। ভারতের তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা ব্রাজেশ মিশ্রা প্রথম বিদেশি কূটনীতিক হিসেবে খালেদা জিয়াকে সবার আগের শুভেচ্ছা জানিয়েছিলেন, কিন্তু তবুও দুই দেশের মধ্যে বিশ্বাস ছিল খুবই কম। খালেদা জিয়ার নেতৃত্বাধীন ওই বিএনপি সরকার যুক্তরাষ্ট্র, চীন এবং পাকিস্তানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখেছিল। এতে করে ভারতের মধ্যে সন্দেহ তৈরি হয় বাংলাদেশ হয়তো তাদের বলয় থেকে বের হয়ে যাচ্ছে। এরপর বিচ্ছিন্নবাদীদের কার্যক্রম, 10 ট্রাক অস্ত্র উদ্ধার এবং সংখ্যালঘুদের উপর কথিত হামলা নিয়ে সম্পর্কে অবনতি ঘটে, যা দিন দিন আরও খারাপ হয়। 2014 সালে খালেদা জিয়া নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতের তৎকালীন প্রেসিডেন্ট প্রণব মুখার্জির সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেন, যা ব্যাপকভাবে ভারতকে বিএনপির প্রত্যাখ্যান করা হিসেবে দেখা হচ্ছিল। আর এ কারণেই স্বৈরাচার শেখ হাসিনার উপর ভারত তার সর্বোচ্চ বিনিয়োগ করেছিল। ক্ষমতায় থাকার 15 বছরে হাসিনা দিল্লিকে এমন কিছু দিয়েছেন যা ভারত তার প্রতিবেশীদের কাছ থেকে সবচেয়ে বেশি আশা করে। বিদ্রোহীদের বিরুদ্ধে নিরাপত্তা সহযোগিতা, উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা এবং এমন একটি সরকার যা চীনের চেয়ে ভারতের সাথে বেশি জোটবদ্ধ ছিল।
যদিও কৌশলগতভাবে এটি খুবই মূল্যবান ছিল, কিন্তু রাজনৈতিক দিক দিয়ে এটি ছিল চরম ব্যয়বহুল। শেখ হাসিনা বর্তমানে পালিয়ে আছেন ভারতে। গণঅভ্যুত্থানে 1400 জন মানুষকে হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। তার ভারতে পালিয়ে থাকা এবং তাকে ফেরত না দেওয়ার বিষয়টি বাংলাদেশ ভারত সম্পর্ক আরো খারাপ করছে। খালেদার মৃত্যুর পর গত বছরের ডিসেম্বরে বাংলাদেশে আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এর মধ্যে তিনি তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। এর মধ্যে সম্প্রতি তারেক রহমান স্লোগান দেন, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ, যার মাধ্যমে তিনি ভারত ও পাকিস্তানের প্রভাব থেকে স্বাধীন থাকার ইঙ্গিত দিয়েছিলেন। 30টি আসনে ভোট জালিয়াতির অভিযোগ দিতে ইসিতে 11 দলীয় ঐক্যের নেতারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 30টি আসনে ভোট জালিয়াতি, কারচুপি ও ফলাফল শিটে ঘষামাজার অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে ইসিতে এসেছেন 11 দলীয় ঐক্যের নেতারা। রোববার 15 ফেব্রুয়ারি বেলা 11টা 40 রাজধানীর আগারগাঁয়ে পৌঁছান তারা। বিষয়টি নিয়ে শনিবার 14 ফেব্রুয়ারি বিকেলে 5:30টায় আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য জানান বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, নির্বাচনের দিন বিভিন্ন আসনে জালিয়াতি, ভোট প্রদানে বাধা, এজেন্টদের কেন্দ্রে থেকে বের করে দেওয়া এবং ফলাফল শিটে ওভার রাইটিং ও ঘষামাজার মতো অনিয়মের ঘটনা ঘটেছে। এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের জানানো হয়েছিল। জুবায়ের অভিযোগ করেন, কিছু আসনে ফল প্রকাশে অস্বাভাবিক দেরি হয়েছে, আবার কিছু আসনে বিদ্যুৎ গতিতে ফল ঘোষণা করা হয়েছে। এতে পক্ষপাত দুষ্ট আচরণের আশঙ্কা তৈরি হয়েছে। যেসব আসনে নির্বাচনী আচরণবিধি মানা হয়নি এবং অনিয়ম হয়েছে, সেসব আসনে পূর্ণ গণনার আবেদন করা হবে বলে জানান তিনি। একই সঙ্গে সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলেন। নির্বাচন পরবর্তী সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিভিন্ন স্থানে হামলায় আহত ও নিহতের ঘটনা ঘটেছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পাওয়া দলের পক্ষ থেকে দৃশ্যমান নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। ব্রিফিংয়ে জামাতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মৌলানা আব্দুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জম হোসেন হেলাল, ঢাকা 6 আসনের প্রার্থী ও ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সহকারী সেক্রেটারি ডক্টর আব্দুল মান্নান, পাবনা 1 আসনে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অলি উল্লাহ নোমান উপস্থিত ছিলেন। অ্যাডভোকেট মোয়াজ্জম হোসেন হেলাল বলেন, 30টি আসনে পূর্ণ গণনা করলে প্রকৃত ফলাফল প্রকাশ পাবে এবং যাদের পরাজিত দেখানো হয়েছে তারাই অনেকেই বিজয়ী হবেন। ঢাকা 6 আসনের প্রার্থী ডক্টর আব্দুল মান্নান তার আসনের কয়েকটি কেন্দ্রের ফলাফল শিটে অসঙ্গতি তুলে ধরে অভিযোগ করেন। এজেন্টদের নামের গরমিল, এনআইডি নাম্বার না থাকা, ওভারটাকিং, কার্বন কপি করে লেখা, পেন্সিলে লেখা, পোলিং এজেন্টের নাম অনুপস্থিত থাকা, ফটোকপির ফলাফল শিট ব্যবহার এবং প্রিন্টের পরিবর্তে কলম দিয়ে কেন্দ্রের নাম লেখার মতো অনিয়ম পাওয়া গেছে। নির্বাচনের পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও উৎসব মুখর, জানিয়েছে রাশিয়ার সিইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সামগ্রিক পরিবেশ শান্তিপূর্ণ এবং উৎসব মুখর ছিল বলে মন্তব্য করেছেন রাশিয়ান ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাচন কমিশন সিইসি। রোববার 15 ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ঢাকায় অবস্থিত রাশিয়ার দূতাবাস। দূতাবাস জানায়, 11-12 ফেব্রুয়ারি রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সিইসি একটি প্রতিনিধি দল কমিশনার পাবেল অ্যান্ড্রেয়েভের নেতৃত্বে ঢাকা সফর করেন। তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আন্তর্জাতিক পর্যবেক্ষক কর্মসূচিতে অংশ নেয়। পর্যবেক্ষক প্রতিনিধিরা ঢাকা ও নারায়ণগঞ্জের 8টি কেন্দ্রের 40টির বেশি ভোট কক্ষ পরিদর্শন করেন। ভোট গ্রহণের শুরু থেকে গণনার প্রস্তুতি পর্যন্ত পুরো প্রক্রিয়া তারা পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষকদের মতে, ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। অনেক ভোটার জানিয়েছেন, 2024 সালের জুলাই সরকারের পতনের পর এটি ছিল তাদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত একটি নির্বাচন। কেউ কেউ সন্তানদের সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে আসেন। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কেবল ব্যালটের মাধ্যমেই সীমাবদ্ধ ছিল। রাশিয়ান পর্যবেক্ষকরা জানান, যৌথ ভোট গ্রহণ প্রক্রিয়া পরিচালনার নির্বাচন কর্মকর্তাদের প্রস্তুতি ছিল সুদৃঢ়। প্রতিটি কেন্দ্রে জাতীয় আইন ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তারা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন এবং সামগ্রিক পরিবেশ ছিল বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক। ভোট গ্রহণ কর্মকর্তা ও দলীয় পোলিং এজেন্টদের সম্মিলিত উপস্থিতি স্বচ্ছতা নিশ্চিত করেছে বলে তারা মন্তব্য
করেন। রাশিয়ার পর্যবেক্ষকদের মতে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। নির্বাচনে 9 লাখের বেশি পুলিশ ও সেনা সদস্য মোতায়েন ছিল। আয়োজকরা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করতে সক্ষম হয়েছেন। বিভিন্ন কিছু ঘটনা ঘটলেও তা সার্বিক পরিস্থিতিতে প্রভাব ফেলেনি। এদিকে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে পাভেল অ্যান্ড্রেয়েভ নির্বাচনের মানদণ্ড ও প্রযুক্তি নিয়ে আলোচনা করেন। তিনি রাশিয়ার সিইসির চেয়ারম্যান এলা পামফিলোভার পক্ষ থেকে আসন্ন স্টেট ডুমা নির্বাচনের আন্তর্জাতিক পর্যবেক্ষক কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য বাংলাদেশি প্রতিনিধিদের আমন্ত্রণ জানান। এমপিদের শপথ পড়ানোর চিঠি আজই পেতে পারে ইসি, জানিয়েছে আনারুল। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর চিঠি আজই পেতে পারেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি আনোয়ারুল ইসলাম সরকার। রোববার 15 ফেব্রুয়ারি বেলা 11:30টার দিকে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন তিনি। ইসি আনোয়ারুল জানান, চিঠি আজই পেতে পারেন কমিশন। সংসদ সদস্যদের শপথ পড়ানোর সব প্রস্তুতি নেওয়া রয়েছে। সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। এদিকে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, একই দিন বিকেল 4টায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে 2 দশক পর আবার সরকার গঠন করতে যাচ্ছে দলটি। গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 300টি আসনের মধ্যে 299টিতে ভোট গ্রহণ হয়। পরদিন 13 ফেব্রুয়ারি 297 আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন ইসি। উচ্চ আদালতের নির্দেশনা থাকায় চট্টগ্রাম 2 ও 4 আসনের ফলাফলের গেজেট এখন জারি করা হয়নি। নির্বাচনে 297 আসনের মধ্যে বিএনপি 209টিতে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা 2টি আসনের বিএনপির প্রার্থী এগিয়ে আছেন। বিএনপির শরিকরা পেয়েছেন 3টি আসন। অন্যদিকে জামাতে ইসলামী পেয়েছেন 68টি আসন। জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্যের অন্য শরিকরা পেয়েছেন 9টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন 7টি আসনে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে বিজয়ী হয়েছে। তারেক রহমান পারস্পরিক শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীতির সূচনা করছে, বলছে সার্জিস। জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, দেশে পারস্পরিক শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীতির সূচনা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার 15 ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া পোস্টে এই মন্তব্য করেন তিনি। সার্জিস আলম লেখেন, ইতিবাচক রাজনীতির সূচনা হিসেবে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান আজ সন্ধ্যায় বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন। তিনি আরও লেখেন, পুরনো প্রতিহিংসার রাজনৈতিক কালচার বাদ দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রতির নতুন ধারা। জনাব তারেক রহমান সেই উদ্যোগ গ্রহণ করায় আন্তরিক ধন্যবাদ। এর আগে শনিবার জানানো হয়, পরদিন সন্ধ্যা 7টায় জামাত আমির ও রাত 8টায় নাহিদ ইসলামের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।